শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আজ আমাদের আরেকটি বিশেষ পর্ব, আমাদের স্বাস্থ্যসেবায় নতুন প্রজন্মের আজকের আয়োজনে আমরা একজন তরুণ বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বয়সে অনেক নবীন, কিন্তু পৃথিবীর অনেক বড় একটি দায়িত্ব মনে হচ্ছে তিনি তার কাঁধে নিয়েছেন। আমরা এখন কোভিড মহামারীর ভিতরে এখনও আছি। আমরা যখন কথা বলছি আমরা শুনছি চায়নায় আবার নতুন করে সংখ্যা বাড়ছে, পৃথিবী কোভিড মহামারী থেকে বের হয়নি। কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞানীরা কাজ করছেন ভবিষ্যতে এরকম আরও যে মহামারী হতে পারে যেসব জীবাণু দ্বারা, তাদেরকে আমরা কিভাবে ঠেকাবো সেই প্রসঙ্গে। এরকম একটি গবেষণায় বাংলাদেশের একজন তরুণ বিজ্ঞানী কাজ করছেন, তিনি ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান। তিনি কাজ করছেন প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। আমরা আজকে তাকে পেয়েছি আমাদের সাথে, চলুন তার সাথে আলাপচারিতায় যাই এবং তার গল্প শুনি, তার গবেষণার কথা শুনি। ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। Thank you, Dr. Mostaq, and thank you, Channel 24, for having me here. আমরা বলছিলাম আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটে কাজ করছেন। আমরা ওই ইনস্টিটিউট সম্বন্ধেও শুনবো। একেবারেই নবীন একটি ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সেখানে আপনি কাজ করছেন। আমরা জানি যে এই ইনস্টিটিউটের প্রথম পিএইচডি ফেলো আপনি। আমরা এই সব গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে আপনার বেড়ে ওঠা, আপনি কোথায় পড়াশোনা করেছেন বাংলাদেশে, কিভাবে আপনি অক্সফোর্ড পর্যন্ত গেলেন, এই যাত্রাটা আমরা একটু শুনি। থ্যাংক ইউ। আমি মফস্বলে বড় হয়েছি। আমার প্রথম জীবনটা কেটেছে বগুড়ায়। আমি পড়াশোনা করেছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। সেখান থেকে এসএসসি পাশ করার পরে আমি নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, অ্যান্ড দেন আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএসসি করেছি এবং এখন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডিফিল করছি at the Pandemic Sciences Institute. খুবই চমৎকার জার্নি, খুব অল্পতে মনে হলো বলে ফেলেছেন, কিন্তু এটার মাঝখানে নিশ্চয়ই অনেক স্ট্রাগল, অনেক স্যাক্রিফাইস সেগুলো লুকিয়ে আছে। আমরা সেই জায়গাগুলো একটুখানি শুনতে চাইব। কিন্তু এই যে গবেষণায় গেলেন, আপনি এখানে এমবিবিএস করেছেন, অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে তারপর সে ক্লিনিশিয়ান হবে, চিকিৎসক হিসেবে রোগীদের সেবা করবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখানে করছেন অনেকে। আপনার অনেক বন্ধুবান্ধব নিশ্চয়ই এখন খুব সুন্দর ভাবে চিকিৎসা বিষয়ে যুক্ত আছেন। আপনার কখন মনে হলো যে আপনি গবেষণায় যেতে চান এবং এই জায়গাটিতেই আপনি পৌঁছাতে চান? থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আমি যখন ইন্টার্নশিপ করছিলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটালে, সেখানে আমাদের সময় মেডিসিনের প্রফেসর এবং মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর স্যার এম এ ফয়েজ। সবাই তাকে চেনেন, তিনি সাবেক ডিজি ছিলেন। এবং স্যার হচ্ছে এমন একজন মানুষ যার ক্লিনিক্যাল রিসার্চে অনেক কন্ট্রিবিউশন, বিশেষ করে পয়জনিং এবং হচ্ছে স্নেক বাইটে স্যারের বিস্তর গবেষণা আছে। এবং মেডিসিনের আমরা যে বই পড়ি ডেভিডসন, সেই বইয়ে একটা চ্যাপ্টার আছে যেটাতে স্যারের অনেক কন্ট্রিবিউশন। এবং স্যারের সাথে ইন্টার্নশিপ করার সময় আমি একটা জার্নাল প্রেজেন্টেশন করেছিলাম। আমার এখনও মনে পড়ে ওই দিনটার কথা। স্যার আমাকে একদম সামনে ডেকে 10 মিনিট স্যার শুধু আমাকে ইন্সপায়ার করেছিলেন। এবং তখনই আমার প্রথম মনে হয়েছে যে ক্লিনিক্যাল সার্ভিসের পাশাপাশি ক্লিনিক্যাল রিসার্চ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কন্ট্রিবিউট ইন ইউর সাবজেক্ট। তখনই আমি ডিসিশন নেই যে আমি ক্লিনিক্যাল সার্ভিসের পাশাপাশি আমি রিসার্চেও আমার স্কিলস এবং এক্সপার্টিজ ডেভেলপ করব। তো তারপর আমি ইন্টার্নশিপ শেষ করি এবং আই স্টার্টেড লুকিং ফর অপরচুনিটিস, যে কোথায় আমি আমার রিসার্চ স্কিল ডেভেলপ করতে পারবো, কিভাবে করব। আনফর্চুনেটলি তখন আমাদের সামনে খুব ভালো এক্সাম্পল ছিল না যে যার কাছ থেকে গাইডেন্স পাবো যে হাউ টু ফর্মালি ট্রেন্ড ইন অ্যান্ড বিল্ড ক্যাপাসিটি ইন রিসার্চ। তো আমি যেটা তখন একটা সিদ্ধান্ত আমি নেই যে হ্যাঁ, আমি ফুললি ক্লিনিশিয়ান হব না, 100% ক্লিনিশিয়ান হব না। I wanted to split it like 40% clinical practice and then 40% research and 20% teaching.
এই ইন্টেনশন নিয়ে আমি আমার ইনিশিয়াল ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য চিন্তা করি। তো ইন্টার্নশিপ করার পরপরই আমি মেডিসিনে FCPS পার্ট 1 করি। আমি রেসপিরেটরি মেডিসিনে MD-তে অ্যাডমিশন নেই, কারণ আমার ইন্টারেস্ট ছিল যে যদি গবেষক হই, রেসপিরেটরি ডিজিজ ইজ ওয়ান অফ দ্য মেজর কিলার বোথ আন্ডার 5 এবং অ্যাডাল্টে। এবং তারপরে আমি MRCP পার্ট 1 করি এবং আমি ক্লিনিক্যাল ট্রেনিং শুরু করি। বাট পাশাপাশি আমার একটা বড় ইন্টেনশন ছিল যে কীভাবে আমি রিসার্চ অ্যাবিলিটি ডেভেলপ করব। তো যেটা বলে যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং you somehow you get that opportunity. আমি তখন ICDDRB-তে 2 বছরের একটা ইনফেকশাস ডিজিজ ফেলোশিপের জন্য, that was very competitive process, I was selected. The fellowship was funded by the US Center for Disease Control and Prevention. It was designed to build independent Bangladeshi scientists. Okay. So which was a great opportunity because we were then trained, mentored by some of the best scientists in the world. Our supervisor chilo Professor Steve Luby, who is Professor of Medicine at Stanford University, but he was also the country director of US CDC. So আমি এই 2 বছর এর infectious disease fellowship করি এবং পাশাপাশি I also parallelly I continued doing clinical work as well. এবং 3 বছর পরে after fellowship, completing the fellowship এবং completing the clinical training of 2.5 years, আমার interest grew more on research. এবং যেখানে I shift more on আপনি যখন 40 বলেছিলেন সেটা এখন রিসার্চের দিকে একটু বেশি চলে গেছে। রিসার্চের দিকে অনেক বেশি চলে যায়, যার কারণে পরবর্তীতে আমি MD-টা next step of the exams আমি অ্যাপিয়ার করিনি। It might be because I started to love more on doing research সেই জায়গা থেকে আর কি, এবং সেখানেই আমি আমার নেক্সট স্টেপ অফ রিসার্চ আমি কন্টিনিউ করি। অনেক ধন্যবাদ। এবং আমি বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আপনি গবেষণায় এই যে আলাদা যে আগ্রহটা সেটি তৈরি হয়েছে এবং সে কারণে আপনার কিন্তু একটি সমৃদ্ধ গবেষণা ক্যারিয়ার ইতিমধ্যেই হয়েছে, সেটি আমরা দর্শকদেরকে জানাবো আপনার মুখেই একটু পরে। কিন্তু এটি একটি এক্সাম্পল, আসলে একটি দৃষ্টান্ত যে চেষ্টা করলে এবং তারপর এই ভালোবাসার জায়গাটা খুঁজে পেলে এবং সেখানে এফোর্ট দিলে যে ভালো ফলাফল আসে, সেটি একটি ভালো দৃষ্টান্ত আপনি তৈরি করেছেন। আমরা একটু আপনার এখনকার গবেষণা সম্বন্ধে জানতে চাই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট, এটিও দর্শকদেরকে একটু পরিচয় করিয়ে দেবেন যে ইনস্টিটিউটটি কী, কেন হলো এবং তারপর সেখানে এই মুহূর্তে আপনি কী ধরনের কাজের সাথে যুক্ত আছেন। থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে কোভিড মহামারীটা was overwhelming for everyone. এবং অক্সফোর্ডে যেটা হয়েছে যে অক্সফোর্ডে অনেক লেভেলের এক্সপার্টিজ ছিল, like they had people working in structural biology, developing new antiviral and drugs. There are groups যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছে, ভ্যাকসিন এক্সপার্টিজ, কিছু আছে যারা এপিডেমিওলজি অ্যান্ড মডেলিং নিয়ে কাজ করছে, কিছু আছে সোশ্যাল সায়েন্টিস্ট। তো এই প্যান্ডেমিকের এক্সপিরিয়েন্স থেকে দে স্টার্টেড টু বিল্ড অন দ্যাট এক্সপিরিয়েন্স এবং সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যাতে কোঅর্ডিনেটেড রেসপন্স করা যায় এবং ভবিষ্যতের মহামারীর জন্য ইন অ্যাডভান্স প্রিপেয়ার হওয়া যায়, সেরকম একটা গ্রাউন্ড থেকে দে স্টার্টেড দিস প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট। সো কিছু সিনিয়র প্রফেসর তারা ইউনিভার্সিটিকে কনভিন্স করে যে দোজ হু আর ওয়ার্কিং অন ইমার্জিং ইনফেকশাস ডিজিজ এরিয়া, তারা একসাথে একটা কোঅর্ডিনেটেড গ্রুপ হিসাবে ফিউচার প্যান্ডেমিক নিয়ে কাজ করার জন্য, বিল্ডিং অন দ্য এক্সপিরিয়েন্স দে হ্যাড on developing COVID vaccine and COVID treatment and also contributing in other areas of COVID pandemic response, তারা তখন এই ইনস্টিটিউটটা শুরু করে। এই ইনস্টিটিউটের মেইন গোল হচ্ছে ভবিষ্যতে যেসব প্যাথোজেনের প্যান্ডেমিক থ্রেট আছে সেই প্যাথোজেনগুলোর জন্য
ভ্যাকসিন থেরাপিউটিক্স ডেভেলপমেন্ট এবং স্টক পাইলিং করা, যাতে দে ক্যান রেসপন্ড ভেরি কুইকলি ওয়েন এনিথিং নিউ হ্যাপেন্স। যেমন যেটা হয়েছে যে প্যান্ডেমিকের শুরুর দিকের সময়গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখন there is a target that 100 days challenge. So all these scientists is working together so that they can get a vaccine or treatments within 100 days of of anything new epidemic happening. So this is a big vision for this new institute. এটা কবে নির্মাণ শুরু হলো? এটা 2022 তে শুরু হয়েছে, গত বছর just actually aftermath of the COVID-19 pandemic. আর এখানে এখন যারা কাজ করছেন তাদের মধ্যে আপনিও একজন যিনি গবেষণায় যুক্ত আছেন। আপনি মূলত কোন সেক্টরে কাজ করছেন এই প্যান্ডেমিক ইনস্টিটিউটে? আমি কাজ শুরু করেছি, মূলত আমি কাজ করব নিপা ভাইরাস নিয়ে। যে নিপা ভাইরাস হচ্ছে একটা ব্যাডবর্ন প্যারামিক্সো ভাইরাস, যেটা বাংলাদেশে সার্কুলেট করে এভরি ইয়ার, but there has been outbreak that have been reported from Malaysia, Singapore এবং in India. 1999 সালে প্রথম this virus was প্রথম আউটব্রেক রিপোর্ট হয়েছিল। There is no vaccine and treatment for this virus. Pandemic Sciences Institute তাদের যে প্রায়োরিটি প্যাথোজেনগুলো নিয়ে তারা কাজ করতে চায়, এর মধ্যে নিপা একটা ভাইরাস। আমার কাজ হবে মূলত এই নিপা ভাইরাসের জন্য নিউ থেরাপিউটিক্স ডেভেলপমেন্ট নিয়ে, বিকজ আমি বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে নিপা ভাইরাস রেগুলারলি সার্কুলেট করে। দেয়ার হ্যাভ বিন reports of outbreak nearly every year since 2001. It has got pandemic threat because the case fatality ratio is really high, over 70%, and there is no vaccine. আক্রান্ত হয় তাদের মধ্যে 70% 70 ভাগই দেখা যায় মারা যায়। তো আমি কোলাবোরেট করছি অক্সফোর্ডের প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট এবং বাংলাদেশের রিলেভেন্ট ইনস্টিটিউটগুলোর সাথে, যাতে আমরা যাতে এটাকে আগায় নিয়ে যেতে পারি এই কাজটাকে। ডক্টর জাকিউল হাসান, আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি আপনি নিপা ভাইরাস নিয়ে কাজ করছেন। ইংরেজিতে আমরা এই ফিল্ডটাকে বলি এমার্জিং ইনফেকশাস ডিজিজ। নতুন নতুন যেই সংক্রামক রোগগুলো আসবে সেগুলোর বিরুদ্ধে আমাদের যে প্রস্তুতি, সেই জায়গাটায় আপনার গবেষণার অবদান আমাদেরকে প্রস্তুত রাখবে। আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই যে একদম নবীনতম একটি ইনস্টিটিউট, খুব সক্ষম একটি ইনস্টিটিউট, সেখানে আপনি গবেষণায় যুক্ত আছেন, এবং আমরা আপনার প্রথম প্রশ্নের উত্তর থেকে বুঝতে পারছি যে আপনি দ্বিতীয়বার আসলে অক্সফোর্ডে গিয়েছেন। আপনি প্রথম এমএসসি করতে গিয়েছিলেন এবং তারপর আবার এখানে ডিফিল করছেন এখন। এটি সবসময় কিন্তু সবার ক্ষেত্রে ঘটে না। অক্সফোর্ড এমন একটি জায়গা যেখানে যাওয়ার পর মানুষের প্রেমে পড়ে যায় বলতে হবে একদিক থেকে, এর সাথে থাকতে চায়, কিন্তু সবসময় অক্সফোর্ড সবাইকে রাখে না। আপনাকে যে দ্বিতীয়বার সে রাখলো, ডেকে নিল, আমরা এই গল্পটি শুনতে চাই। আপনি কি স্কলারশিপ পেয়েছেন এবং আপনার গবেষণা কিভাবে ফান্ডেড হচ্ছে, প্রথম থেকে এই এখনকার পর্যন্ত গল্পটা শুনব। থ্যাংক ইউ। আমি যদি আরেকটু আগে থেকে শুরু করি, তো আইসিডিডিআরবিতে যখন আমি আমার ফেলোশিপ কমপ্লিট করি, অ্যান্ড দেন আমার ওয়ার্ক অফ এরিয়া ছিল এমার্জিং ইনফেকশাস ডিজিজ। আই ওয়াজ ওয়ার্কিং অন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, নিপা ভাইরাস, যেসব প্যাথোজেনের প্যান্ডেমিক থ্রেট আছে। এবং আমি 2012 থেকে 2017-2018 পর্যন্ত আই কন্টিনিউড ওয়ার্কিং এই সেম এরিয়াতে আমি কাজ করি, এবং এই সময়ের মধ্যে আমি অনেকগুলো অপরচুনিটি পাই ইনফেকশাস ডিজিজে অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য। I went to Harvard Medical School for infectious disease training. I went to the US CDC in Atlanta, the ECDC at Stockholm, the European Center for Disease Prevention and Control. এবং তারপর আমি 2019-এ আমি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে যাই, সেখানে ইনফেকশাস ডিজিজ মডেলিং শেখার জন্য। সেই ট্রেনিং প্রোগ্রামটা ছিল 2 সপ্তাহের, এবং মাঝখানে একটা উইকেন্ড ছিল 2 দিনের, শনি এবং রবিবার। তো শনিবারে আমি যাই হচ্ছে কেমব্রিজে আমার একজন কলিগের সাথে, কেমব্রিজ ইউনিভার্সিটি দেখার জন্য।
আমার সবসময় ইউনিভার্সিটি ক্যাম্পাস ভালো লাগতো, বড় বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস এক ধরনের ফ্যাসিনেশন ছিল। তো সেখান থেকে আমি কেমব্রিজ দেখতে যাই শনিবারে, এবং রবিবারে আমি যাই হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড দেখতে। এবং আমি I was fascinated to see the university and everything. আমরা প্রায় বলি যে একটা ম্যাজিক্যাল দিক আছে, আসলে একটা জাদুকরী দিক আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে। There's a lot of things, হ্যাঁ, সেরকম একটা মোহ তৈরি হয়। এবং আমি দেশে আসার পরেই আমি ডিসিশন নেই যে আমি অক্সফোর্ডে ফিরে যেতে চাই, অক্সফোর্ডে যেতে চাই। সো আমি তখন অ্যাপ্লিকেশন করি অক্সফোর্ডের জন্য, এমএসসির অ্যাপ্লিকেশন করি, এবং খুব অল্প সময়ের মধ্যে, বিকজ আমি ফিরে আসার পরে তখন স্কলারশিপগুলোর ডেডলাইন শেষের দিকে ছিল। যেমন আমি শেভনিং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটার ডেডলাইন প্রায় মাত্র 3 দিন বা 4 দিনের মতো বাকি ছিল। বাট আই ওয়াজ ভেরি প্যাশনেট, আমি এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করি। আলহামদুলিল্লাহ আমার অক্সফোর্ডের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়, সাথে আমি 3টা ফুল স্কলারশিপ পাই, ইউকে গভর্নমেন্ট শেভনিং অ্যাওয়ার্ড, কমনওয়েলথ স্কলারশিপ, এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা গ্র্যাজুয়েট স্কলারশিপ। তো আই চোজ শেভনিং স্কলারশিপ কারণ এটার অ্যালুমনাই প্যানেল এবং দে গট আ ভেরি গুড নেটওয়ার্ক অ্যাজ ওয়েল, সেই কনটেক্সট থেকে। এবং আমি আমার এমএসসির জন্য অক্সফোর্ডে যাই ইন 2020, প্যান্ডেমিকের সময়। অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু প্যান্ডেমিকের সময় আমাদের ফেস টু ফেস ক্লাস হয়েছে অক্সফোর্ডে। তো এবং এই এমএসসির সময়ই আমি I receive the best graduate student prize, which is called, এটাকে বলে ইন্ডিয়াম প্রাইজ। খুবই কম্পিটিটিভ, কিন্তু কারণ যারা গ্র্যাজুয়েট স্টাডি করছে তাদের সবার ভেতরে তারা কি কাজ করছে তার উপর ভিত্তি করে এই প্রাইজটা দেওয়া হয়, সেখানে আপনি বেস্ট প্রাইজ পেয়েছেন। জি, এটা এক ধরনের ব্লেসিং ছিল, এবং এটা আমাকে অনেক হেল্প করেছে পরবর্তীতে আমার ডিফিল অ্যাপ্লিকেশনের জন্য। এবং আমি ডেজার্টেশন করি যে গ্রুপটার সাথে, তারা কোভিড প্যান্ডেমিক নিয়ে কাজ করছিল, যাদের সাথে এখন আমি আবার ডিফিল করছি। সো ওরা আমার ডেজার্টেশনে দে ওয়ার ভেরি হ্যাপি, এবং আমার এমএসসি শেষ করার পরে আমি ওদের সাথে কাজটা কন্টিনিউ করি অ্যাজ আ কনসালটেন্ট উইথ দ্য গ্রুপ। এবং পরবর্তীতে আমার এমএসসির সুপারভাইজার এবং এখন যাদের সাথে কাজ করছি, তারা দে আস্ক মি ইফ I were interested for a DPhil, এবং আমি এরপরে অ্যাপ্লিকেশন করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার DPhil অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়। I receive Oxford University Clarendon Scholarship, Reuben Foundation Scholarship, and also the MOH, Oxford MOH Foundation Scholarship. In fact, আমি Oxford MOH Foundation first scholar as a part of the working with the Pandemic Sciences Institute. So it was really a blessing to have all those funding. অনেক অনেক অভিনন্দন আপনাকে, এবং আপনার এই গল্পটা নিশ্চয়ই আমাদের যারা তরুণ প্রজন্মের যারা আছে তাদের জন্য একটি দৃষ্টান্ত। যদিও আমরা সব কিছুকেই মনে করি একটা ব্লেসিং, আমরা সবসময় তো সব কিছু পরিকল্পনা করে করতে পারি না, আমরা চাই অনেক কিছু, কিন্তু এই যে ঘটনাটি ঘটলো আপনার জীবনে, তার পেছনে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা সেটাও আছে। কোভিডের সময় এত কিছুকে মাথায় রেখে আপনি সেখানে যে হার্ড ওয়ার্কটা করেছেন, পরিশ্রমটা করেছেন, সেটাই কিন্তু আপনাকে দ্বিতীয়বার যেই যাত্রার যেই পথটা সেটাকে অনেক সুগম করেছে। এবং এখন যেখানে কাজ করছেন সেখানেও ক্লারেন্ডন স্কলারশিপের কথা বললেন, বা রুবেন ফাউন্ডেশন স্কলারশিপ অথবা মো ফাউন্ডেশন স্কলারশিপ, সবগুলো খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ যেগুলো আপনি পেয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই। এই জায়গাটায় আমরা যদি একটু বাংলাদেশের যারা ভবিষ্যতে আবেদন করতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, সবারই এই জায়গাটা একটা প্রশ্ন থাকবে যে ওরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারে। যেমন সে হয়তো এমএসসির জন্যই প্রথমে অ্যাপ্লিকেশনটা করছে, আমরা বুঝতে পারছি যে একটা ভালো রুট, সে যদি এমএসসির জন্য যেতে পারে 1 বছর বা 2 বছরের একটি প্রোগ্রাম, তুলনামূলকভাবে কম খরচ, সেখানে সে নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারে যাতে এটার উপর ভিত্তি করে সে ফার্দার আরও বেশি আগাতে পারে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই জায়গাটা? Thank you. Glad that you asked that question. আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে 3টা জায়গায় ওরা অ্যাসেস করার চেষ্টা করে, এবং বেশিরভাগ স্কলারশিপ অথবা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে ডিটেলসও থাকে যে
কোন জায়গাগুলো তারা অ্যাসেস করে। এর মধ্যে যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে 3টা জায়গা আছে। একটা হচ্ছে একাডেমিক পটেনশিয়াল, সেকেন্ড হচ্ছে রিসার্চ পটেনশিয়াল, অ্যান্ড থার্ডলি ইয়োর লিডারশিপ পটেনশিয়াল। তো এই 3টা জায়গাতেই আমার মনে হয় নতুন প্রজন্মের জন্য বা যারা অ্যাপ্লাই করতে চায় বড় ইউনিভার্সিটিগুলোতে অথবা অন্য যেসব তাদের ইন্টারেস্টেড, not only Oxford, there are many other universities, সব জায়গাতেই অ্যাপ্লিকেশনের জন্য এই 3টা জায়গাতে কাজ করা ভালো। এর মধ্যে আমি বলবো যে যাদের সুযোগ আছে তাদের কিছুটা so 3টা ইকুয়ালি, নট নেসেসারিলি যে ইউ নিড টু বি দ্য বেস্ট ইন ইয়োর লাইক একাডেমিক রেজাল্টস, কারণ তারা 3টা জিনিসই ইকুয়ালি ভ্যালু করে। তো একাডেমিক রেজাল্টস ইম্পর্টেন্ট, বাট দ্যাটস নট অনলি দ্য থিং যেটা আপনাদের ইউ শুড ফোকাস। রিসার্চ পটেনশিয়ালের জন্য যদি তারা ইনিশিয়ালি কিছু রিসার্চ কাজের এক্সপোজার থাকে অথবা কিছু পাবলিকেশনস অথবা there are local conferences if they can attend, those things helps, but not necessarily you have to have a lot of publications or conferences or things like that. But এখানে রিসার্চ পটেনশিয়াল বলতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি। অর্থাৎ তারা ইন্টারভিউ অ্যাসেসও করতে চায়। আপনার হয়তো মাস্টার্সের জন্য ইউ ডোন্ট নিড এনি পাবলিকেশনস অথবা কনফারেন্স পেপারস অর এনিথিং লাইক দ্যাট, কিন্তু ওরা অ্যাসেস করে যে আসলে আপনি ক্রিটিক্যালি একটা জিনিসকে অ্যানালাইসিস করতে পারেন কি না, আপনার থিঙ্কিংয়ের ডাইমেনশনটা কেমন, whether you are able to think differently, different আইতে, এইটা ইন্টারভিউতে দে আস্ক সিমিলার কোয়েশ্চেন্স। এবং লিডারশিপ পটেনশিয়ালের জন্য আমার মনে হয় যে ওয়ার্কিং ইন কমিউনিটি activities involving in different organization that support similar work, এই কাজগুলোতে ইনভলভ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের এখানে ওই ট্রেন্ডটা নাই। আমার মনে হয় ভলান্টারি অর্গানাইজেশনগুলোতে কাজ করা, ইভেন যেসব রিসার্চ হেলথ অর্গানাইজেশন আছে সেখানে ইন্টার্নশিপ করা, ইউনিভার্সিটিগুলোতেও অনেক সুযোগ আছে যেখানে তারা they can do different like small organization clubs, এই অ্যাক্টিভিটিগুলোকে তারা দেখে যে ইয়েস যে সে ওই সাবজেক্টের লিডার হতে পারবে, হি হ্যাজ সাবজেক্ট নলেজ, হি হ্যাজ রিসার্চ স্কিলস অ্যান্ড অলসো হি হ্যাজ লিডারশিপ স্কিলস, দ্যাট মিনস যে সে ওই সাবজেক্টের লিডার হবে। লাইক আই এম স্টাডিং পাবলিক হেলথ, দে ওয়ান্ট টু সি দ্যাট this student in future would be a public health leader. So এই স্কিল সেটসগুলো যদি ইনিশিয়ালি কিছু কাজ করা যায়, পাশাপাশি if they can prove it, they have potential, and that's likely বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কলারশিপগুলোর জন্য খুবই হেল্পফুল এই 3টে এরিয়াতে যদি ফোকাস করা যায়। ডক্টর জাকিউল হাসান, আপনি নিপা ভাইরাস নিয়ে কাজ করছেন অক্সফোর্ডের মতো একটি বিশ্বখ্যাত ইনস্টিটিউটে, যারা সাম্প্রতিক কোভিড মহামারীর সময় বলা যায় পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। সেরকম একটি জায়গায় আপনি কাজ করছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? আপনি নিজেকে একজন গবেষক হিসেবে কোথায় দেখতে চান এবং আপনি কিভাবে আপনার গবেষণাটাকে বাংলাদেশ এবং পৃথিবীর কাজে লাগাতে চান? থ্যাংক ইউ। তো আমার এরিয়া অফ রিসার্চ হচ্ছে ইমার্জিং ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ আমরা কাজ করছি ওই প্যাথোজেনগুলো নিয়ে যাদের প্যান্ডেমিক থ্রেট আছে, ভবিষ্যতে যে প্যাথোজেনগুলো প্যান্ডেমিক বা এপিডেমিক করতে পারে। এবং Pandemic Sciences Institute, of course, the best place to be trained. কিন্তু দেখা যায় যে আমরা এটা কোভিডেও দেখেছি যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি এবং হাই ইনকাম কান্ট্রির মধ্যে রিসার্চ ক্যাপাসিটির অনেক অসমতা আছে, যার কারণে আপনি যদি দেখেন যে কোভিড-19-এর পাবলিকেশন ইনিশিয়ালি দেখা গেছে যে টোটাল ওয়ান স্টেজে আমি দেখার চেষ্টা করেছিলাম 100,000 publication এর মধ্যে only 2% is from LMIC, 98% is from high income countries. এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে অনেক সময় আমরা যারা LMIC সায়েন্টিস্ট বা অনেক ব্রাইট স্টুডেন্ট, তারা দেখা যায় যে they are trained in some of the big institute by the big scientist, but then they never come back. অনেকে আসতে চায় না, এটার অনেক কারণ থাকতে পারে। কিন্তু
আমাদের দেশে যে ভাইরাস বা যে ডিজিজগুলো সার্কুলেট করতেছে, আমরা যারা লোকাল সায়েন্টিস্ট তাদের জন্য, যেহেতু আমরা এই কনটেক্সটগুলো খুব ভালো জানি, আমরা উই হ্যাভ বিন ট্রিটিং দিস ইন দ্য ওয়ার্ল্ড, এই কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যায় যে যারা sitting down at big institute, working in high income country, তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই কম, যার কারণে যদি এই ইনস্টিটিউটগুলোর সাথে লোকাল ইনস্টিটিউটগুলোর কোলাবোরেশন করা যায়, তাহলে যেমন লোকাল সায়েন্টিস্টদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়, সাথে সাথে আমাদের we can do technology transfer. আমরা পাশাপাশি হচ্ছে locally, because these are our problem, we know this very well, এবং আমার মনে হয় এই সায়েন্টিস্টদের ট্রেন আপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমার ফিউচার প্ল্যান হচ্ছে আই উড লাইক টু কাম ব্যাক, এবং এখানে আমাদের যে এপিডেমিক রিসার্চ গ্রুপ আছে এটাকে আমরা স্ট্রেংথেন করতে চাই, সো দ্যাট আমাদের লোকালি যেসব এপিডেমিক বা প্যান্ডেমিক থ্রেট যেসব প্যাথোজেন সার্কুলেট করে, এই রিসার্চগুলোকে যাতে আমরা আরও আগায় নিয়ে যেতে পারি। বাট অফকোর্স collaborating with other institute, other global institute যারা এই কাজগুলো করছে, so that my goal is for early detect and control of emerging infectious diseases locally, regionally and globally, so we can go beyond, because আমাদের এখানকার লেসনগুলা অন্য এলএমআইসি গুলা তারা শিখতে পারে, তাদের কাজে লাগবে আর কি। সেটাই। আর এখন তো পৃথিবী খুবই কানেক্টেড, একটি দেশের যেটা আমরা বলছি একটা ইনফেকশন যদি কোনো একটা দেশে থাকে, সেটা ভাইরাস থেকে যদি হয়, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে মুহূর্ত লাগে। এক্স্যাক্টলি, আমরা খুব কানেক্টেড, সেটা আমরা কোভিডেও দেখেছি। সুতরাং সেই অর্থে এই আমাদের মতো দেশ যারা এখন সায়েন্সে উঠছে, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় আপনি কিন্তু একটি চমৎকার কাজ করছেন। সম্প্রতি এই যে আমরা যখন কথা বলছি, গত কয়েকদিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 3 জন বিশ্বখ্যাত বিজ্ঞানী বাংলাদেশে এসেছেন, এবং আপনি তাদের এই আগমন এবং তাদের যে বিভিন্ন কার্যক্রম বাংলাদেশে, সেটা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের একজন, আপনার যে ইনস্টিটিউট যেটি প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট অফ অক্সফোর্ড, সেখানকার ডিরেক্টর স্যার পিটার হরবি তিনি আছেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডেভেলপমেন্টে যিনি নেতৃত্ব দিয়েছেন প্রফেসর সারা গিলবার্ট তিনি আছেন, এবং প্রফেসর পিয়েরো অলিয়েরো, তিনি বিশেষ করে আমাদের দরিদ্র দেশগুলোর যেসব নিজস্ব সমস্যা, ডেঙ্গি অথবা আমাদের যেই প্যাথোজেন, অন্যান্য প্যাথোজেন আছে, সেগুলো নিয়ে কাজ করেন। এই যে 3 জন বিজ্ঞানীকে আপনি বাংলাদেশে আনার ক্ষেত্রে এবং তারপর তাদের কার্যক্রমগুলোকে বিভিন্ন জায়গায় সমন্বয়ের ক্ষেত্রে ভূমিকা রাখলেন, এটা নিশ্চয়ই একটি পরিকল্পনা হোক, অথবা এই যে আপনার যে কন্ট্রিবিউশন করার যে ইচ্ছে, সেটা থেকেই এসেছে। এটি সম্বন্ধে একটু জানতে চাই যে বাংলাদেশে আপনারা কি করেছেন, এবং ভবিষ্যতে আসলে এ ধরনের বিজ্ঞানীদেরকে আরও কীভাবে বাংলাদেশের উন্নয়নে আরেকটু ইনভলভ করা যায়, এবং বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য ওইসব ইনস্টিটিউট থেকে আর কি আনা যায়, এই জায়গাটার আপনার ভাবনাটা একটু জানতে চাই। থ্যাংক ইউ। আমি জাস্ট আগের কথার সুর ধরে বলতে চাই, আপনি যদি দেখেন যে গ্লোবাল হেলথ ট্রেনিং ইনস্টিটিউটগুলা কিন্তু সবগুলাই হচ্ছে ওয়েস্টে। আমার সবসময় মনে হতো যে ঢাকায় কেন একটা হার্ভার্ড নাই, কেন অক্সফোর্ড ঢাকায় নাই, তাহলে আমাদের ট্রেনিং করার জন্য আমাদের ওয়েস্টে যেতে হতো না। যদি এমন হয় যে ইফ ইউ ক্যান ব্রিং অক্সফোর্ড হিয়ার রাদার দেন আমরা হচ্ছে অক্সফোর্ডে যাচ্ছি পড়ার জন্য, কারণ ইনফেকশাস ডিজিজের একটা বড় অংশ সার্কুলেটস ইন এলএমআইসিস, এই জন্য লোকাল ক্যাপাসিটি বিল্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেরকমই একটা কনটেক্সট থেকে, যেহেতু প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটের একটা বড় গোল হচ্ছে টু লুক অ্যাট দ্য ইমার্জিং থ্রেটস, এবং ইমার্জিং থ্রেটসের মধ্যে অনেক ভাইরাস আছে যেগুলো সাউথ ইস্ট এশিয়া সার্কুলেট করে, এবং কিছু আছে যেগুলো সার্কুলেট করে ইন আফ্রিকা। বাংলাদেশও একটা কান্ট্রি ওয়্যার উই হ্যাভ ইমার্জিং ইনফেকশাস ডিজিজ থ্রেটস, দেয়ার ভাইরাসেস, যেসব ভাইরাসের প্যান্ডেমিক থ্রেট আছে, এবং এরকমই একটা কনটেক্সট থেকে বাংলাদেশে কাজ করার জন্য I discuss with my supervisor and others যারা প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটে ইনভলভ, এবং they were convinced that we need to understand the local context, because যে কোনো রিসার্চের জন্য you need to, if you would like to design a clinical trial for example, আপনাকে you need to understand the word, local word,
ক্লিনিক্যাল ওয়ার্ড, এবং সেরকমই একটা কনটেক্সট থেকে তারা ইনভাইটেড দেম, এবং আমাদের এখানে লোকাল যে কোলাবোরেটর আছে আমি তাদের সাথে যোগাযোগ করি যে যেহেতু আমাদের একসাথে কাজ করতে হবে এবং উই নিড ট্রু কোলাবোরেটিভ এফোর্ট, ট্রু পার্টনারশিপ, ইকুয়াল পার্টনারশিপ, so that every organizations are working together, involved equally, contributing equally. এবং সেই কনটেক্সট থেকেই তারা আসলে বাংলাদেশে আসে এবং আমরা তাদেরকে যেসব পার্টনার অর্গানাইজেশনের লিডারশিপ যারা আছে তাদের সাথে তারা দেখা করে, এবং আমরা we also visited a hospital so that they understand the context very well. As I mentioned earlier, আসলে অক্সফোর্ডে বসে if you design a clinical trial that would be implemented here in Bangladesh doesn't make sense. So it worked really well. So they were willing, and they're really willing to collaborate and support and build the capacity of local scientists, and সেরকম একটা জায়গা থেকে আসলে তারা এসেছে। এবং আপনাকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে এটি কিন্তু খুব কঠিন একটি কাজ, তাদের এরকম একটি খুব ব্যস্ত একটি জীবনের ভেতর থেকে একটু টাইম বের করে আমাদের মতো এরকম দেশে এসে তারপর আমাদের রিসার্চের বিষয়গুলো বা আমাদের যারা লিডারশিপ আছে তাদের সাথে বসে, এবং আমরা খুব আশা করে থাকবো যে এটি শুরু এবং এটি এগিয়ে যাবে এবং কোলাবোরেশনটা আগাবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আপনার জার্নিটা আমরা শুনেছি, আপনি কিভাবে একদম আপনি বেড়ে উঠেছেন বগুড়ায়, তারপর সেখান থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এখন কাজ করছেন। এর মধ্যে কিন্তু পৃথিবীর অনেক দেশ আপনি ঘুরেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক অনেক সম্মেলনে গিয়েছেন, অনেক পাবলিকেশনস আপনার হয়েছে। আমাদের দেশের যারা তরুণ শিক্ষার্থী যারা আছে তাদের কোন জায়গাটায় মনে হয় যে ঘাটতি আছে? অনেক ধন্যবাদ যে আপনি তাদের এত ব্যস্ত সময়ের ভেতরে তাদের খানিকটা সময় তারা বের করেছে এবং আপনি সেখানে সমন্বয়কের ভূমিকা রেখেছেন, এবং আমরা আশা করব যে এটি একটি শুভ সূচনা। আমরা আরও বেশি কোলাবোরেশন চাই, তারাও আসুক এবং আমাদের দেশ থেকে যারা বিজ্ঞানী আছে, গবেষক আছে, পলিসি মেকার আছে, তারাও ওইসব ইনস্টিটিউটে যাক এবং দেখুক যে কীভাবে আমরা আরও সফল কোলাবোরেশন করতে পারি। এই জায়গাটায় আমরা কিন্তু তাকিয়ে থাকবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের দিকেও, গবেষকদের দিকেও। আপনি একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছেছেন এবং সেখান থেকে আরও এগিয়ে যাবেন। আমাদের যারা তরুণ শিক্ষার্থী যারা আছে, যারা ভবিষ্যতে গবেষক হবে, তাদের জন্য যদি আপনার কিছু পরামর্শ থাকে যে তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে এবং যে ফিল্ডেই সে কাজ করতে চায় না কেন, সেই সংশ্লিষ্ট ফিল্ড বা ক্ষেত্রে নিজেকে মেলে ধরার জন্য, নিজেকে অন্য উচ্চতায় নেওয়ার জন্য তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের অন্যান্য যেই পাথ সেখানে তারা কিভাবে আগাবে, আপনার পরামর্শ যদি থাকে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে এখন অনেক তরুণ চিকিৎসক ছাড়াও অন্য যারা গবেষণায় আসতে চায়, গবেষণা করতে চায়, আমরা দেখেছি যে এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। আগে হয়তো সবাই মোর ফোকাসড ছিল ক্লিনিক্যাল সার্ভিসের দিকে, বাট এখন আমি বলবো যে কোভিড প্যান্ডেমিক হ্যাজ চেঞ্জড, একটা বড় ইন্টারেস্টের জায়গা তৈরি করেছে যে রিসার্চটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে তরুণ প্রজন্মের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। if they have passion for research, they need to think and start very early. যারা রিসার্চ ক্যারিয়ার করতে চায়, শুরু থেকেই তাদেরকে চিন্তা করতে হবে যে কোন অর্গানাইজেশনগুলা অথবা হচ্ছে যেসব প্রতিষ্ঠান রিসার্চ ইনভলভ, সেসব জায়গায় যদি তারা ইনভলভ হতে পারে, ইদার ইন্টার্নশিপ অথবা ইদার ফেলোশিপ, সো there are organization that's offering these opportunities. এই initial exposure, practical exposure would be very important. পাশাপাশি যারা যেসব প্রতিষ্ঠান মাস্টার্স অফার করে, তারাও ইনিশিয়ালি দে ক্যান ডু মাস্টার্স in public health program, particularly for going forward on public health research. এরপরে আমি আগেও যেসব ইন্ডিকেশন বলেছিলাম যে অন্য দিকগুলোতেও তাদের ফোকাস করতে হবে, যে ইনভলভিং ইন organizations that can build leadership skills, পাশাপাশি কমিউনিকেশন স্কিলস,
এবং আপনার ডেফিনেটলি অ্যাকাডেমিক রেজাল্টস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। শুরু থেকেই যদি ডিসিশন নেওয়া যায় যে হ্যাঁ আমি রিসার্চ করব, আমি রিসার্চে প্যাশনেট, আই লাভ ইট, দেন প্ল্যান straight forward. Go to organization, do a political degree initially, and then start from there. Build all the skills you need and all the requirements that would help you for getting scholarships or further studies. এটা শুরু থেকেই যদি করা যায় তাহলে that would সবার জন্যই would be advantageous. অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি খুব অল্প সময়ের জন্যই দেশে এসেছিলেন, তার ভেতরে যে আমাদেরকে সময়টুকু দিলেন আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে এখানে হোক অথবা ভার্চুয়ালি হোক আমরা যুক্ত করব সে আশাবাদ রাখছি। Thank you, Dr. Mostaq, and thank you again, Channel 24, for having me. It was really a pleasure. ভবিষ্যতে আবার দেখা হবে এবং দর্শকদের অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের যে বিশেষ আয়োজন স্বাস্থ্যসেবায় নতুন প্রজন্ম। আমরা ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় একজন নবীন যোদ্ধা যিনি গবেষণা করছেন তার গল্প শুনলাম। তিনি কিভাবে গবেষণায় আসলেন, তিনি চিকিৎসক আবার গবেষণাতেই তিনি এখন নিয়োজিত আছেন এবং তিনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেই সমস্যাটা আছে নিপা ভাইরাস এবং আরও অন্যান্য যে অসুখ বিসুখ আছে সেগুলোর গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কেবল একাই করছেন না, তিনি কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বাংলাদেশে নিয়ে এসেছেন এবং এখানকার গবেষণার সংস্কৃতি হোক অথবা এখানকার চিত্রটি তাদের বোঝানোর চেষ্টা করছেন যাতে বাংলাদেশকে আরও বৈশ্বিক পরিমণ্ডলে যুক্ত করা যায়। তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমাদের তরুণ শিক্ষার্থী যারা এখন আছে তারা যদি ভবিষ্যতে গবেষণায় নিজেদেরকে নেতৃস্থানীয় পজিশনে দেখতে চায় তাহলে তাদের কী করণীয়। অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কিন্তু একই সাথে তাদের লিডারশিপ স্কিল এবং বাংলাদেশের যেটুকুই গবেষণা সক্ষমতা আছে তার সাথে নিজেদেরকে নিয়োজিত রাখা, যাতে যখন তারা প্রস্তুত হবে আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে কম্পিটিশন আছে সেখানে নিয়োজিত হওয়ার জন্য সেখানে তারা যাতে একটু এগিয়ে থাকে। আমরা আশা করব যারা অনুষ্ঠানটি শুনেছেন তারা সবাই উপকৃত হবেন এবং সবাই আজকের অনুষ্ঠানের শিক্ষাটি নিয়ে যার যার জায়গায় সেটিকে কাজে লাগাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিন।